হ্যালো স্টুডেন্টস, জন ডাল্টনের অ্যাটমিক থিওরিতে আমরা জেনেছি যে অ্যাটমকে ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে অ্যাটমকে ভাঙা যায়, অর্থাৎ যখন প্রোটন, ইলেকট্রন এই সমস্ত সাবঅ্যাটমিক পার্টিকেলসগুলো আবিষ্কার হলো, তখন থেকে সায়েন্টিস্টরা ভাবতে শুরু করলো যে এই প্রোটন, ইলেকট্রন এই পার্টিকেলসগুলো অ্যাটমের মধ্যে কোথায় থাকে এবং কিভাবে থাকে। তখন থেকে অ্যাটমিক মডেলের ভাবনাচিন্তা শুরু হলো এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখা হলো এবং সেখান থেকে খুঁজে বার করার চেষ্টা করা হলো সঠিক অ্যাটমিক মডেল কোনটা হবে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা সাকসেসফুল মডেল হিসাবে আমরা দেখতে পাই রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের কথা। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের কিছু ত্রুটি ছিল, যে কারণে সেই মডেলটাকে বাদ দিয়ে বোরের অ্যাটমিক মডেল আমাদের আনতে হয়েছে। এই ভিডিওতে আমি বোরের অ্যাটমিক মডেল নিয়ে পুরো ডিটেলে আলোচনা করব এবং তার সাথে সাথে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল সম্পর্কেও দু চার কথা আলোচনা করে দেব। কেন রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটাকে চেঞ্জ করে বোরের অ্যাটমিক মডেল আনা হলো, সেই কারণগুলো এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তাহলে তোমাদের বোরের অ্যাটমিক মডেল নিয়ে যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হবে। তাহলে চলো প্রথমে আলোচনা করি আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল নিয়ে। রাদারফোর্ডের অ্যাটমিক মডেল বেসিক্যালি একটা এক্সপেরিমেন্টের উপর বেস করেছিল, দ্যাট ইজ রাদারফোর্ডের আলফা পার্টিকেল ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট। এই আলফা পার্টিকেল ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্টে রাদারফোর্ড ব্যবহার করেছিলেন একটা আলফা পার্টিকেলের সোর্স, কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তিনি নিয়েছিলেন। সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে যে আলফা পার্টিকেলসগুলো বেরোচ্ছে, সেই আলফা পার্টিকেলসগুলোকে তিনি একটা পাতলা গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে পাস করান। এই পাতলা গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে আলফা পার্টিকেলগুলো যখন পাস করছিল, দেখা গেল ম্যাক্সিমাম আলফা পার্টিকেল সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, আর কিছু আলফা পার্টিকেল যেগুলো এদিক ওদিক একটু ছিটকে বেরিয়ে গেছে, তাদের সংখ্যা অনেকটাই কম। তো এই এক্সপেরিমেন্ট থেকে রাদারফোর্ড কিছু কনক্লুশন ড্র করলেন। কনক্লুশন নাম্বার 1, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল যেহেতু সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, কোনো দিকে মুভ করছে না, তাই আমরা বলতে পারি অ্যাটমের ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। অ্যাটমের ম্যাক্সিমাম পোর্শনটাতেই আমরা দেখছি কোনো কিছু নেই, ম্যাক্সিমামটাই ফাঁকা। মাঝখানে একটা ছোট নিউক্লিয়াস রয়েছে, দ্যাট ইজ পজিটিভ। সেটা কি করে বোঝা গেল? কারণ কিছু আলফা পার্টিকেল দেখা যাচ্ছে সোজাসুজি না বেরিয়ে অন্যদিকে ছিটকে যাচ্ছে, এবং সেই ছিটকে যাওয়াটা তখনই সম্ভব যদি সেন্টারে কোনো হেভি পার্টিকেল থাকে এবং সেই হেভি পার্টিকেলটা আমাদের আলফা পার্টিকেলের মতো পজিটিভ হয়। সেখান থেকে কনক্লুশন ড্র করা হলো যে সেন্টারে পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে, যেখানে থাকছে প্রোটন পার্টিকেল, আর তাকে ঘিরে ইলেকট্রনগুলো ঘুরছে বিভিন্ন সার্কুলার অরবিটে। এই কথাটা তিনি অ্যাড করেন সার্কুলার অরবিটের কথা। তবে সার্কুলার অরবিটের রেডিয়াস কি হবে সেই নিয়ে কোনো কথা তিনি বলেননি। রেডিয়াস সম্পর্কে যেটা বলছেন, যে কোনো রেডিয়াস হতে পারে, সেটা ছোট বড় যে কোনো ধরনের রেডিয়াসে ইলেকট্রন ঘুরতে পারে। তো এই ছিল আমাদের রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। খুবই সিম্পল মডেল এবং একটা এক্সপেরিমেন্টের উপর বেস করে, যেখান থেকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের একটা বেসিক আইডিয়া পাচ্ছি, অর্থাৎ সেন্টারের নিউক্লিয়াস যেটা পজিটিভ হবে, আর তাকে ঘিরে কিছু ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনগুলো নেগেটিভ। এবার আমরা নেক্সট দেখব যে রাদারফোর্ডের এই যে সিম্পল মডেলটা, এই সিম্পল মডেলে ডিফেক্টগুলো কী ছিল। ডিফেক্ট নাম্বার 1, এই মডেল অ্যাটমের স্টেবল স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারে না।
আমরা রাদারফোর্ডের মডেল অনুযায়ী যদি ভাবি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে ঘিরে সার্কুলার পাথে ঘুরছে, তাহলে নিউক্লিয়াসকে ঘিরে সার্কুলার পাথে ঘোরার সময় ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলছে যে কন্টিনিউয়াসলি ইলেকট্রনটা এনার্জি এমিট করতে থাকবে। তাহলে ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতে থাকলে তার এনার্জিও লস হবে কন্টিনিউয়াসলি। এই অবস্থাতে ইলেকট্রনটা এনার্জি ছাড়তে ছাড়তে, যেরকম আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই পাথওয়েতে নিউক্লিয়াসের দিকে এগোবে এবং ইলেকট্রনটা একটা টাইমে নিউক্লিয়াসে পড়ে যাবে এবং তাতে খুবই কম সময় লাগবে। অর্থাৎ অ্যাটমের যে স্ট্রাকচারটা আমরা পেলাম, এই স্ট্রাকচারটা আদৌ স্টেবল নয়। তো রাদারফোর্ড মডেল এক্সপ্লেন করতে পারলো না যে কেন ইলেকট্রনটা নিউক্লিয়াসে পড়ে যাবে না। কারণ ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে তবেই সেটা স্টেবল স্ট্রাকচার হলো অ্যাটমের। সেখানে দেখা যাচ্ছে ইলেকট্রনটা নিউক্লিয়াসে চলে যাচ্ছে। তাহলে আমরা যে রাদারফোর্ড মডেল অনুযায়ী স্ট্রাকচার পেলাম সেটা কেন স্টেবল সেটার এক্সপ্লেনেশন কিছু দিতে পারলেন না রাদারফোর্ড, এবং এটাকে আমরা ফার্স্ট ডিফেক্ট হিসাবে ধরবো রাদারফোর্ডের মডেলের। নাম্বার 2 হচ্ছে স্পেকট্রাম, অর্থাৎ অ্যাটমের যে স্পেকট্রামটা পাওয়া যায় দ্যাট ইজ লাইন স্পেকট্রাম। কিন্তু রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি যদি এনার্জি ছাড়তে থাকে তাহলে যে স্পেকট্রাম প্রডিউস করবে দ্যাট উইল বি কন্টিনিউয়াস স্পেকট্রাম। যেরকম আমরা ছবিতে দেখতে পাচ্ছি, কন্টিনিউয়াস স্পেকট্রামে কোনো ছেদ থাকবে না, কোনো স্পেসিং থাকবে না, কিন্তু লাইন স্পেকট্রামে কতগুলো পার্টিকুলার লাইন পাওয়া যাবে। তো এই ডিফারেন্সটা স্পেকট্রামের মধ্যে রয়েছে। এখন কেন অ্যাটমের স্পেকট্রাম লাইন স্পেকট্রাম হয় তার কোনো এক্সপ্লেনেশন রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে আমরা পাচ্ছি না। সেই কারণে আমরা রাদারফোর্ডের মডেলের এটাকে একটা ডিফেক্ট হিসাবে ধরতে পারি। এছাড়া রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে ইলেকট্রন যে সার্কুলার পাথে ঘুরছে তার রেডিয়াস কত হবে, ইলেকট্রন ওই সার্কুলার পাথে কত এনার্জি নিয়ে ঘুরবে বা তার ভেলোসিটি কী হবে, কোনো আইডিয়াই রাদারফোর্ডের মডেল আমাদেরকে দিতে পারে না। তো এই কারণগুলোতে আমাদের নেক্সট মডেলে যেতেই হচ্ছে, অর্থাৎ নেক্সট মডেল আমাদের বোরস মডেল, বোরস অ্যাটমিক মডেল। তো এই মডেলে আমরা বেশ কয়েকটা কারেকশন দেখতে পাবো। এখানে 3টে পস্টুলেট রয়েছে এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে রাদারফোর্ডের মডেলে যেরকম আমরা ক্লাসিক্যাল ফিজিক্সের অ্যাপ্লিকেশন দেখেছি, এখানে তার সাথে কোয়ান্টাম ফিজিক্সেরও অ্যাপ্লিকেশন পাবো এবং সেই কারণেই বেশ কয়েকটা চেঞ্জ হয়েছে রাদারফোর্ডের মডেল থেকে বোরস মডেলে। তো আমরা দেখে নিই কোথায় কোথায় চেঞ্জেসগুলো অবজার্ভ করা যাচ্ছে। পস্টুলেট 1-এ চলে আসছি। পস্টুলেট 1-এ তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সার্কুলার ট্র্যাজেক্টরি অফ ফিক্সড রেডিয়াস। তো এখানে বলছে যে নিউক্লিয়াসকে ঘিরে কতগুলো ফিক্সড রেডিয়াসের সার্কুলার পাথে ইলেকট্রন ঘুরতে পারবে। তো রাদারফোর্ডের থিওরিতে আমরা দেখেছি যে কতগুলো সার্কুলার পাথের কথা বলা হচ্ছিল, কিন্তু কোনো ফিক্সড রেডিয়াসের কথা বলা নেই। এখানে আমরা বোরস থিওরিতে দেখছি ফিক্সড রেডিয়াসের কথা বলা হয়েছে। সেই ফিক্সড রেডিয়াসগুলোতেই ইলেকট্রন থাকতে পারবে এবং সেই ফিক্সড রেডিয়াসগুলোতেই ইলেকট্রন ঘুরছে। এই ফিক্সড রেডিয়াসগুলো কিভাবে ফিক্স করা হয়েছে সেটা চলে আসি। এখানে বলা হচ্ছে যে নিউক্লিয়াসকে ঘিরে কতগুলো ফিক্সড রেডিয়াস যেখানে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে h/2π এর কোনো একটা সরল গুণিতকে, অর্থাৎ ইন্টিগ্রাল মাল্টিপলে, সেই সার্কুলার অরবিটগুলোই অ্যালাউড। অর্থাৎ যে কোনো সার্কুলার অরবিটে ইলেকট্রন ঘুরতে পারবে না, কতগুলো ফিক্স সার্কুলার অরবিট তাতেই ইলেকট্রন ঘুরবে। এই ফিক্স সার্কুলার অরবিটগুলোতে আমরা দেখতে পাবো ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট ইজ mvr ইকুয়াল টু হবে nh/2π। তার মানে h/2π এর
ইন্টিগ্রাল মাল্টিপলে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। অর্থাৎ ফার্স্ট অরবিটে যদি ইলেকট্রন ঘোরে তো ফার্স্ট অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে h/2π, n এর জায়গায় 1 বসিয়ে দিলাম, h/2π হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেকেন্ড অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে 2h/2π, থার্ড অরবিটে হবে 3h/2π, ফোর্থ অরবিটে 4h/2π। অর্থাৎ বোঝাই যাচ্ছে n এর ভ্যালু পুট করলে এক একটা অরবিটে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে সেগুলো পেয়ে যাব। এখানে এনটাকে কি বলা হলো? এনটাকে বলা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এন এর কতগুলো ভ্যালুও ফিক্স হয়ে গেল। এন এর ভ্যালু হতে পারে মিনিমাম 1, এছাড়া 2, 3, 4, 5 এগুলো হতে পারে। অর্থাৎ পজিটিভ ইন্টিজার কতগুলো, এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন। তো এখানে একটা ফর্মুলা পেলাম বোরস থিওরিতে, mvr = nh/2π, যেখানে mvr, এখানে m হচ্ছে ইলেকট্রনের মাস, ভি ভেলোসিটি, আর হচ্ছে যে সার্কুলার পাথে ঘুরছে তার রেডিয়াস। তো mvr বলতে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ওই সার্কুলার পাথে বোঝাচ্ছি, এবং সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বার করতে পারছি, mvr = nh/2π। তো এইভাবে বোরস থিওরিতে রেডিয়াসকে ফিক্স করে দেওয়া হলো, কতগুলো ফিক্স রেডিয়াসের অরবিটেই ইলেকট্রন ঘুরতে পারবে, যে কোনো রেডিয়াসের অরবিটে ইলেকট্রন ঘুরবে না। এরপর বলছে পস্টুলেট 2-তে যে এই ফিক্স রেডিয়াসের যে অরবিটগুলো এগুলো ফিক্সড এনার্জির অরবিটও, অর্থাৎ এই পার্টিকুলার অরবিটগুলোতে যখন ইলেকট্রন ঘুরছে তার এনার্জি চেঞ্জ হবে না, এনার্জি ফিক্স থাকছে। এই কারণে এই অরবিটগুলোকে বলছে স্টেশনারি অরবিটস, বা যেখানে এনার্জি ফিক্স থাকে, একটা ফিক্স এনার্জির অরবিট এগুলো। তো এইভাবে আমরা বোরস অ্যাটমিক মডেলে কতগুলো ফিক্সড এনার্জির অরবিট পাচ্ছি, যাদেরকে আমরা স্টেশনারি অরবিটস বলছি। কখনোই ইলেকট্রন দুটো অরবিটের মাঝখানে থাকতে পারবে না, দুটো অরবিটের মাঝখানে ইলেকট্রন এক্সিস্ট করতে পারে না। এইভাবে ফিক্সড রেডিয়াসের কথা বলা হলো এবং ফিক্সড কতগুলো এনার্জি লেভেলের কথা বলা হলো, যেগুলোকে আমরা বলছি স্টেশনারি অরবিটস। নেক্সট চলে আসছি আমরা থার্ড পস্টুলেটে। এখন কতগুলো ফিক্সড রেডিয়াসের কথা আমরা পেলাম, কতগুলো ফিক্সড এনার্জি লেভেলের কথা পেলাম, কিন্তু ইলেকট্রন কি কোনো একটা ফিক্সড এনার্জি লেভেলে সবসময় বসে থাকবে? তা তো নয়। ইলেকট্রন বাইরে থেকে এনার্জি নিতে পারে, ইলেকট্রন বাইরে এনার্জি ছেড়েও দিতে পারে। তো যখন ইলেকট্রন এনার্জি নেবে বাইরে থেকে বা ইলেকট্রন এনার্জি ছেড়ে দেবে, তখন কি হবে? তখন ইলেকট্রন তার এনার্জি লেভেলটাকে চেঞ্জ করবে। অর্থাৎ ইলেকট্রন যদি 3 নম্বর লেভেলে থাকে, সে ইলেকট্রন এনার্জি ছেড়ে দিতে পারে, এনার্জি ছেড়ে 2 নম্বরে বা 1 নম্বর লেভেলে নেমে আসতে পারে। আবার সে 3 নম্বর লেভেল থেকে এনার্জি গেইন করে তার ওপরের কোনো লেভেলে 4 বা 5 কোনো একটা ওপরের লেভেলে চলে যেতে পারে। তো এইভাবে ইলেকট্রন তার এনার্জি চেঞ্জ করে। ইলেকট্রন এনার্জি কমাতেও পারে, ইলেকট্রন এনার্জি বাড়াতেও পারে। দুটো অপশানই ইলেকট্রনের কাছে আছে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে কোনো ইলেকট্রন যদি 1 নম্বর লেভেলে থাকে সে কখনো এনার্জি ছাড়তে পারবে না, কারণ ওটা হচ্ছে লোয়েস্ট এনার্জি লেভেল, তার নিচে এনার্জি হতে পারে না ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন যদি 1 নম্বর লেভেলে থাকে সে এনার্জি গেইন করতে পারবে, এনার্জি লস করতে পারবে না, এনার্জি ছাড়তে পারবে না। তো এক্ষেত্রে অ্যাবজর্পশন অফ এনার্জির কনসেপ্টটা কখন আসছে? অ্যাবজর্পশন অফ এনার্জি হবে যখন কোনো লোয়ার এনার্জি থেকে ইলেকট্রন বাইরে থেকে একটা ফোটন অ্যাবজর্ব করবে এবং সে কোনো হায়ার এনার্জিতে যাবে। যে ফোটনটা অ্যাবজর্ব করছে তার ওয়েভলেন্থ ল্যামডা হতে পারে, তাহলে কতটা সে এনার্জি অ্যাবজর্ব করলো, দ্যাট ইজ hc/λ অ্যামাউন্ট। বা এরকমও হতে পারে সেই ইলেকট্রনটা এনার্জি ছেড়ে দিতে পারে। যদি কোনো ইলেকট্রন এনার্জি ছেড়ে দেয় সেক্ষেত্রে যে এনার্জিটা ছাড়বে অ্যাজ এ ফোটন এনার্জি ছেড়ে দেবে, এবং সেক্ষেত্রেও আমরা দেখব
যদি ওয়েভলেন্থ হয় সেই ফোটনটা ল্যামডা, তাহলে যে অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ হলো দ্যাট ইজ hc বাই ল্যামডা। h বলতে প্লাঙ্কস কনস্ট্যান্ট বোঝাচ্ছি আমরা, আর c বলতে ভেলোসিটি অফ লাইট। তো এভাবে করে আমরা ইকুয়েশন অনুযায়ী কিভাবে এনার্জি চেঞ্জ হচ্ছে, কতটা এনার্জি চেঞ্জ হচ্ছে সেগুলো ক্যালকুলেশন পাচ্ছি। এবং ইন্টারেস্টিং ব্যাপার এটাও যে বোরস অ্যাটমিক মডেলে আমরা কতগুলো ফিক্সড এনার্জি লেভেল পেলাম, এবং সেখান থেকে যে ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে, এই টার্মটা একটু আমরা দেখব। ইলেকট্রনিক ট্রানজিশন অর্থাৎ একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যে ইলেকট্রন যাচ্ছে তাকে আমরা বলছি ইলেকট্রনিক ট্রানজিশন। এই ইলেকট্রনিক ট্রানজিশনে এনার্জি অ্যাবজর্বও হতে পারে, এনার্জি এমিটও করতে পারে। তো সেই অনুযায়ী স্পেকট্রামও দুরকম তৈরি হতে পারে, এমিশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম। যদি কোনো ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে তাহলে সেক্ষেত্রে অ্যাবজর্পশন স্পেকট্রাম তৈরি হবে। আবার ইলেকট্রন এনার্জি ছেড়েও দিতে পারে, সেক্ষেত্রে এমিশন স্পেকট্রাম তৈরি হবে। স্পেকট্রাম নিয়ে একটা আলাদা ভিডিও রয়েছে, সেখানে আলোচনা করেছি স্পেকট্রামটা ডিটেলে, তোমরা দেখে নিতে পারো। তো এইভাবে স্পেকট্রাম তৈরি হচ্ছে, এবং এই স্পেকট্রামটা খেয়াল রাখতে হবে কতগুলো পার্টিকুলার ওয়েভলেন্থের স্পেকট্রাম তৈরি হচ্ছে। অর্থাৎ যে স্পেকট্রামটা আমরা পাচ্ছি সেটা কন্টিনিউয়াস কখনোই হবে না, সেটা হবে একটা লাইন স্পেকট্রাম। তো বোরস থিওরি আমাদেরকে এক্সপ্লেন করতে পারছে যে কেন লাইন স্পেকট্রাম হয় অ্যাটমের ক্ষেত্রে। তো এইভাবে বোরস অ্যাটমিক মডেলে 3টে পয়েন্ট আমরা কভার করলাম। ফিক্স রেডিয়াসের কতগুলো সার্কুলার অরবিটের পয়েন্টটা পেলাম, এবং প্রত্যেকটা সার্কুলার অরবিটের এনার্জি ফিক্স হবে, যাদেরকে স্টেশনারি অরবিট বললাম। আর ইলেকট্রনটা দুটো লেভেলের মাঝখানে কখনো থাকবে না, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে পারে, কিন্তু দুটো লেভেলের মাঝখানে সে কখনো থাকছে না। যখনই একটা লেভেল থেকে আরেকটা লেভেলে সে পজিশন চেঞ্জ করবে, তার এনার্জিও চেঞ্জ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যখন ইলেকট্রন যাচ্ছে তখন সে এনার্জি অ্যাবজর্ব করবে অ্যাজ এ ফোটন। আবার আপার লেভেল থেকে যখন লোয়ার লেভেলে ইলেকট্রন নেমে আসছে তখন সে এনার্জি ছেড়ে দেবে, এমিট করবে অ্যাজ এ ফোটন। তো ফোটন হিসেবেই এনার্জি অ্যাবজর্ব করছে, ফোটন হিসেবে এনার্জি ছেড়ে দিচ্ছে। তো দ্যাট ইজ দ্য বোরস অ্যাটমিক মডেল, যেটা ক্লিয়ারলি এক্সপ্লেন করছে যে ইলেকট্রন নিউক্লিয়াসে গিয়ে পৌঁছচ্ছে না, অর্থাৎ স্টেবল স্ট্রাকচার অফ অ্যাটম এক্সপ্লেন করছে, ফিক্স রেডিয়াস, ফিক্স এনার্জির অরবিটগুলোর কথা বলছে, এবং তার সাথে সাথে লাইন স্পেকট্রাম অ্যাটমের ক্ষেত্রে কেন হচ্ছে তারও এক্সপ্লেনেশন দিচ্ছে।